গুড আফটারনুন এভরিওয়ান। আমি ব্লগিংটা আবার ওপেন করছি। আজকে চিন্তা করছিলাম একটা ব্লগ করব, কিন্তু এত বিজি যে ব্লগিংয়ে ঠিক সময় পাইনি। আসলে আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা ইন্টারভিউ দিতে। ইন্টারভিউটা হচ্ছে সলেন্ট স্পা অ্যান্ড হোটেল। তো সেখানে আমি রিসেপশনিস্টের ইন্টারভিউর জন্য যাচ্ছি। তো অনেকগুলো স্টেপ পার করে ইন্টারভিউ পর্যন্ত আসে। তো ইন্টারভিউর কল আমি পাইছি। তো আমি এখন বাস থেকে নেমে 2 ঘন্টা বাসে জার্নি করার পর নামলাম, নেমে এখন হাঁটতেছি। তো চিন্তা করলাম হাঁটতে হাঁটতে একটা ব্লগ করি। বাট এখানকার সিনারিও এতটাই সুন্দর যে না দেখালে নয়, কারণ আমি আপনাদের দেখাই। এই যে আমি এখন হাইওয়ের পাশে একটা জায়গা যেখানে আমি দাঁড়ায় আছি। এখানে বাস যাচ্ছে, আমি এখন ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছি। প্রায় 10-15 মিনিট ধরে আমি টানা হাঁটতেছি। আমি জানি না আমার ভিডিওটা কেমন আসতেছে, মেবি অনেক নয়েজ ক্যাপচার করতেছে, বিকজ আমি এখন রাস্তায় ভিডিওতে আমি দেখাইলামই। তো এই রিসিপশনিস্টের যে ভিডিওটা আসছে সেটার জন্য আমাকে অনেক প্রিপারেশন নিতে হয়েছে। আমি বাসে থাকতেই যা প্রিপারেশন নিতে পারছি আর কি, কারণ অন্যান্য আরও অনেক আদার্স কাজ থাকে, প্লাস আমি একা থাকি। এখনও অনেক কিছু আমি গুছায় উঠতে পারি নাই। সো গুছায় উঠতেও আমার একটু সময় যাচ্ছে। বাসার কাজ, রান্না বান্না, আদার্স আরও অনেক কিছু থাকে, ওয়ার্কআউট, প্লাস ভার্সিটির অ্যাসাইনমেন্ট তো আসেই। এই সেমিস্টারে 6টা সাবজেক্ট, তারপরের সেমিস্টার আবার 6টা সাবজেক্ট, মানে প্যারা আর প্যারা। সো তারপরে চেষ্টা করতেছি সব কিছু ব্যালেন্স করে একটা দুটা ছোট ব্লগ যদি আমি নিয়ে আসতে পারি, তো সেগুলো নেওয়া কিংবা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। তো এই ভিডিওটা এই ব্লগের নেক্সট পার্ট আমি করব যখন আমি ইন্টারভিউ দিয়ে আসব। আমি যদি সুযোগ পাই তাহলে সলেন্ট যে হোটেলে আমি ইন্টারভিউ দিচ্ছি সেই হোটেলের একটা ছোট্ট ক্লিপও অ্যাড করে দিব। অ্যান্ড ভিডিও শেষের দিকে আমি কথা বলবো আর কি, আমার ইন্টারভিউ কেমন গেল, কেমন হার্ড হয়, এবং ইউকেতে ইন্টারভিউ সিস্টেমটা কেমন হয়, তার আপনি কি কোয়েশ্চেন করতে পারে। ঠিক আছে, তো নেক্সট পার্টে আমি আবার এটা কন্টিনিউ করব। সো একটা কুইক ইনফো দেওয়ার জন্য, যে জায়গায় আমি যাচ্ছি সেই জায়গাটা একটু খেয়াল করলে আপনারা দেখবেন অনেক ভুতুরে মনে হয়। মেইন রাস্তা থেকে আমি একটু সাইডের রাস্তায় হাঁটা দিছি। এই যে দেখাই যাইতেছে যে তেমন কোনো গাড়ি কিংবা ঘোড়া কিংবা তেমন কিছুই নাই। এই যে আমি যদি একটু ব্যাক ক্যামেরা দিয়ে একটা দুটা গাড়ি যাওয়া আসা করে আর কি, বাট রাস্তাটা মোস্টলি একেবারে ফাঁকা এবং ভুতুরে একটা পরিবেশ। আর এখানে ইউকেতে আমাদের এখন যে সময়টা চলতেছে সেই সময় অনুযায়ী রাত হয়ে যায় হচ্ছে 3:30টার পর থেকে, মানে দুপুর 3:30টার পর থেকেই অন্ধকার হওয়া শুরু করে, একবারই অন্ধকার হয়ে যায়। 4টা বাজলে তখন পুরাপুরি অন্ধকার হয়ে যায়। সো এখন আমি যাচ্ছি, অলরেডি 1:30টার কাছাকাছি বাজে। তো ইন্টারভিউ শেষ করে বাসায় যেতে যেতে কত সময় লাগবে তা ঠিক জানি না। হোপফুলি সন্ধ্যা হওয়ার আগে, সূর্য নামার আগেই আমি যেতে পারবো। তো অ্যাগেন আমি যেটা বললাম, ইন্টারভিউ দেওয়ার পর আমি ডিটেলস কন্টিনিউ করবো আর কি, আসলে আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। সো ফাইনালি আমি সলেন্ট স্পা অ্যান্ড হোটেলের কাছাকাছি চলে আসছি। হ্যালো সবাইকে, আমি আমার ইন্টারভিউটা এইমাত্র দিয়ে আসলাম। আমার যে চোখে যে গ্লাস ছিল সেটা আমি ভিতরে ঢুকায় রাখছি, বিকজ বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, খুবই গুড়ি গুড়ি। তো চোখের মধ্যে গ্লাসের মধ্যে পানি পড়তেছিল, সো সেই জন্য চশমাটা ভিতরে ঢুকায় রাখছি। ওয়েল,
ইন্টারভিউর ব্যাপারে যদি বলি তাহলে বলবো ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আমার কাছে ভালোই ছিল। অ্যান্ড ইউকেতে আমি যতগুলো ইন্টারভিউই দিছি সবগুলো ইন্টারভিউ খুবই ভালো গেছে। ওয়েদার আই এম সিলেক্টেড অর নট এটা আলাদা একটা বিষয়, কারণ তারা এখানে তাদেরকে পলিসিতেই বলা আছে যে সবার সাথে ভালো ব্যবহার করতে। তো ইন্টারভিউতে আমার কাছে সব কিছুই ভালো লাগছে। আর ইন্টারভিউর ব্যাপারে আমার কাছে মনে হয়েছে অ্যাজ লং অ্যাজ আমার ক্ষেত্রে আমি মনে হয়েছে যে হ্যাঁ সব কিছু আনসার ঠিকঠাকভাবে দিছি। কারণ যে কোনো ইন্টারভিউর আগেই আমি অ্যাটলিস্ট 1-2 ঘন্টা প্রিপারেশন নেই কোম্পানির ব্যাপারে এবং এভরিথিংয়ের ব্যাপারে ইনফরমেশন আগে থেকে কালেক্ট করে রাখি, এবং কী কী কোশ্চেন করতে পারে, আমার প্রিভিয়াস জব সম্পর্কেও কোশ্চেন করছে, সেগুলো সম্পর্কেও আমি ভালোভাবে প্রিপারেশন আগে থেকে নিয়ে গেছি, সো দ্যাট আমার কোনো প্রবলেম না হয়। অ্যান্ড জবের ক্ষেত্রে যদি কোনো টিপস দিতে হয়, যদিও আমি এত কোনো ভালো টিপস দিতে পারবো না, তবে ইউকে কিংবা বাংলাদেশে এখন যাই বলেন, এত জব দিচ্ছি এবং লাইফে এত এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকে আমি এতটুকু বলতে পারবো যে অলওয়েজ বি কনফিডেন্ট। আনসার মোটামুটি শর্ট রাখবেন, তবে ভালো এবং টু দ্য পয়েন্ট রাখবেন। আন্তাজে বান্তাজে আনসার দেওয়ার চেষ্টা করবেন না। আনাদার থিং ইজ যে তারা আপনার এভরি মুভ দেখে যে আপনি কি করেন বাই অবজারভেশন, ঠিক আছে? আপনারা কিন্তু তারা আপনাকে কিছু বলবে না, বাট আপনার এভরি মুভ তারা অবজার্ভ করে যে আপনি অ্যাজ এ পার্সন কীভাবে বিহেভ করেন, কিভাবে কথা বলেন, কিভাবে অ্যাপ্রোচ করেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি, আপনি কি কনফিডেন্টলি জবাব দিচ্ছেন কিনা, এবং আপনার যদি কোনো ল্যাকিংস জিজ্ঞাসা করে, যেমন আমার ল্যাকিংস ছিল হচ্ছে যে 20 আওয়ার্স রেস্ট্রিকশন, আমি 20 ঘন্টার বেশি কাজ করতে পারবো না, এটা আমার ভিসায় উল্লেখ করা আছে। তো এই কথাটার জবাব কিভাবে দেন আপনি, আপনি কি কনফিডেন্টলি এটা হ্যান্ডেল করেন কিনা সেটাও তারা দেখে। যদিও আমি এখন রেজাল্ট যাই না, তো আমার কাছে মনে হয়েছে যে 20 আওয়ার্স বলছে যখন, তখন আমি বললাম যে ইয়েস 20 আওয়ার্স ইজ এ রেস্ট্রিকশন ফর মি, বাট আউটসাইড মাই টার্ম কন্ডিশন আই ক্যান ওয়ার্ক ফুল টাইম। তো আপনাকে একটু ক্লেভার হইতে হবে, তাদেরকে এটা বুঝাইতে হবে যে হ্যাঁ আমার যদি ভার্সিটি অফ থাকে তাহলে আমি ফুল টাইম কাজ করতে পারবো, এবং আমি আপনাদের সাথে লং টাইমই থাকার প্ল্যান করতেছি, অন্য কোথাও সুইচ করার প্ল্যান করতেছি না। ওকে, তো আপনাকে যখন এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যে আর ইউ প্ল্যানিং টু সুইচ অর নট, অথবা ইউকে থেকে আপনি আগে কখনো কাজ করছেন কিনা, আপনাকে অবশ্যই বলা উচিত যে যদি কোথাও কাজ করেন তাহলে সেটার মেনশন করবেন, কারণ আমি মেনশন করছি কারণ আমি সালাদ ফ্যাক্টরিতে কাজ করি। তো আপনি সালাদ ফ্যাক্টরিতে কেন এখানে আসছেন সেটা উনি জিজ্ঞাসা করছে, তো সেটার জবাবও আমি ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করছি যে সালাদ factory, although it pays good, but the working condition is a bit harsh and difficult for me. তো সেগুলোর কথা আপনি ঠিকঠাকভাবে উল্লেখ করবেন। আর আমি চেষ্টা করব যে ভিডিওতে সলেন্ট স্পা অ্যান্ড হোটেলের ব্যাপারে একটু ভিডিও দেওয়ার জন্য, কারণ এখানে তো ভিডিওতে অ্যালাউড না, মানে ভিডিও করার চান্সই থাকে না আসলে। আর বাইরে বৃষ্টি পড়তেছিল, আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি। তো ওকে, ভিডিওতে আমাকে কিছুক্ষণের জন্য পজ করতে হয়েছিল কারণ আমি তো গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি, কমপ্লিটলি স্ট্রেঞ্জ এরিয়া। তো যেটা আমি বলতেছিলাম আর কি, যে জবের ব্যাপারে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, যে কোনো জব, ওয়েদার ইট ইজ বাংলাদেশ, ইউকে, ডাজন্ট ম্যাটার, কনফিডেন্ট থাকতে হবে, টু দি পয়েন্ট আনসার করতে হবে, এবং অবভিয়াসলি যে কোনো জবে যাওয়ার আগে না আন্তাজে ফাট করে ঢুকে যাবেন না। জবের ব্যাপারে আপনি রিসার্চ করবেন যে আপনি কি করতেছেন না করতেছেন। মনে রাখবেন, এই দুনিয়াতে সারভাইভ করতে হলে আপনাকে স্মার্ট হইতে হবে। আপনি যদি স্মার্ট না হন তাহলে এই দুনিয়া না, কোনো জায়গায় আপনি সারভাইভ করতে পারবেন না। তো আপনাকে আপনার কম্পিটিশন এবং দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড থেকে অ্যাটলিস্ট 3 থেকে 4 ধাপ আগায় থাকতে হবে। তা নাহলে আপনি জব তো দূরের কথা, আপনি নর্মাল ফ্রেন্ডস এবং কম্পিটিশনের সাথেও আপনি টিকতে পারবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আমি ওভার দি ইয়ার্স অনেক জব করছি বাংলাদেশে, অনেক বিজনেস করছি, আর আজ জীবনের মধ্য বয়সে এসে আমি আজ ইউকেতে আসছি। ইউকেতে এসে
আমার কাছে মনে হয়েছে যে আমি দুই মাস আড়াই মাসে যা শিখছি বাংলাদেশে 30 বছরে তা শিখি নাই। ঠিক আছে, ইন টার্মস অফ টেকনোলজি, ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলতে হয়। সো যদিও এটা আসলে ওভাবে ইনক্লুড করাটা ঠিক কিনা আমি জানি না, তো তাও আমি বলতেছি আর কি যে এখানে আসলে আপনি শিখতে পারবেন যে জীবনের মিনিং কি। এই যে আমি হাঁটতেছি, এই যে পিছনে, এগুলো আমি কিভাবে চিনছি, কিভাবে জানছি, কিভাবে বুঝছি যে আমাকে পোর্টসমাউথ থেকে এখানে আসতে হবে। এটা জার্নি কিন্তু 2.5 থেকে 3 ঘন্টার একটা জার্নি। তা আমি হাঁটতেছি, তো আমাকে যে ইন্টারভিউ করছে না, উনি কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে, আসলে আসেন এবার ইন্টারভিউ কোয়েশ্চেনগুলো আনসার দিব। তার আগে আমি বলে রাখি, উনি কিন্তু আমাকে ফার্স্টে কোয়েশ্চেনটা করছে যে আপনি যে এখানে আসছেন আপনার কত সময় লাগছে। তো আমাকে স্মার্ট হইতে হয়েছে। আমি কিন্তু গাধার মতো 2.5 ঘন্টা বলে দিলে বিপদে পড়ে যাব। তখন আমি যখন বলছি যে আমার এখানে 1.5 ঘন্টা সময় লাগছে, হ্যাঁ, যখন আমি বলছি যে আমার 1.5 ঘন্টা সময় লাগছে এখানে আসতে, তখন উনি চমকায় উঠছে, একবারে পুরো হা হয়ে উঠছে যে 1.5 ঘন্টা সময় লাগছে আপনার এখানে আসতে। তখন আমি যে ইয়াস, আমার 1.5 ঘন্টা সময় লাগছে, কারণ বাসে তো আমার আসছে 45 মিনিট সময় লাগছে, আমি যদিও এটা সত্য বলি নাই। আর বাকি সময় তো আমার এখানে যেহেতু আমি নতুন জায়গা, আমি চিনি না, গুগল ম্যাপ আমাকে একটু অন্য একটা জায়গায় ডাইরেকশন দেখাইছে, সেই জন্য আমার লেট হয়েছে। সো দেখেন, আপনাকে কিন্তু স্মার্ট হইতে হবে যে কোনো জবে, আপনাকে তারা জিজ্ঞাসা করবেই। এবং সেকেন্ড কোয়েশ্চেন আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি কিভাবে এখানে যাতায়াত করবেন আপনার যদি বাসা এত দূর হয়। তখন আমি সাথে সাথে জবাব দিচ্ছি যে যদি আমি জবটা পেয়ে যাই তাহলে আমি এখানে রিলোকেট করে ফেলবো, মানে এখানে আশেপাশে কোথাও বাসা নিয়ে ফেলবো। এখন আপনি রিলোকেট করেন আর না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাকে চালাকি করে এই কথাটা বলতেই হবে যে আপনি এখান থেকে রিলোকেট করতেছেন। ব্যাপারটা বুঝাইতে পারছি? অ্যাট দ্য সেম টাইম আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি এখানে রিলোকেট করলে কোথায় থাকবেন, কি করবেন। তখন আপনি বলবেন যে আই হ্যাভ অলরেডি প্ল্যান্ড আউট, আমি এটা প্ল্যান করে রাখছি, আমি ডিফারেন্ট প্রাইভেট রেসিডেন্স দেখবো অ্যান্ড মানে বিভিন্ন ওয়েবসাইট দেখবো যেগুলো বাসা ভাড়াটারা দেয়, সেখান থেকে আমি একটা চুজ করে নিব। তো আপনাকে স্মার্ট হতে হবে। হ্যাঁ, এবার আমাকে থার্ড কোয়েশ্চেন যেটা জিজ্ঞাসা করছিল, আই থিঙ্ক সেটা ছিল আমার প্রিভিয়াস জব রিলেটেড। আমি বাংলাদেশে কি কি করছি, আমি ম্যানেজার হিসাবে কাজ করছি, অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছি, জিম ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করছি, সব কিছুর ব্যাপারে ওনার ডিটেলস জিজ্ঞাসা করে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি কেএফসিতে টিম মেম্বার হিসাবে কাজ করছি, সেটাও আমি বলছি। আরেকটা জিনিস, আপনি যদি কোনো কিছু এক্সট্রা লিখেন আপনার সিভিতে ওই জবটা পাওয়ার, মানে ধরেন এই ইন্টারভিউটা হচ্ছে রিসিপশনিস্টের জন্য, সো রিসিপশনিস্ট রিলেটেড যদি আপনি কোনো জব পেতে যান, তো আপনি ধরেন কোনো কিছু একটা বানায় লিখলেন যে XYZ যে কোনো একটা রেস্টুরেন্টে আপনি রিসিপশনিস্ট হিসাবে কাজ করছেন প্রিভিয়াসলি, হ্যাঁ, তো যেই হোটেলটার নাম লিখবেন, সেই হোটেলটার ঠিকানা, সেই হোটেলে কি কাজ করছেন, ঠিক আছে, এবং সেই হোটেলে আপনার রোল কি ছিল, এগুলো সম্পর্কে মিথ্যা হলেও আপনি ভালোভাবে স্টাডি করে যাবেন। তা না হলে আপনি যখন ইন্টারভিউতে যাবেন না, বোকার মতো হা করে চেয়ে থাকবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ওখানে বাস খেয়ে যাবেন। আমি যেমন আমার প্রিভিয়াস জবগুলোর ব্যাপারে, যদিও আমি সবগুলো সত্যি বলছি, আমি 100% স্টাডি করে গেছি, আমি করছি, তারপরে আমি সব কিছু স্টাডি করে গেছি যে কীভাবে জবাব দিতে হবে, কিভাবে কি করতে হবে। মাইন্ড ইট, লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট এবং একটা জব পাওয়া খুবই কঠিন। কারণ আমি যে জবটার জন্য ইন্টারভিউ দিছি, কত মিনিমাম হলেও 500 জন এমপ্লয়ি ওটাতে অ্যাপ্লাই করছে। আপনি কি মনে করেন 500 জনের ইন্টারভিউ তারা নিছে না? নিবে? ভুলেও না, কারণ তাদের এত সময় নেই। তখন তারা কি করে, তখন তারা সিভি এবং সব কিছু দেখে, বিভিন্ন রকম অ্যাসেসমেন্ট থাকে, প্রত্যেকটা ধাপ থাকে, ওই ধাপগুলোতে তারা একটা 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 করে সবাইকে বাদ দিয়ে ইন্টারভিউর জন্য অনলি 5 জন সিলেক্ট হয়, 5 থেকে 10 জন ম্যাক্সিমাম আউট অফ 500। তো ওই 5 থেকে 10 জনের মধ্যে ইনশাল্লাহ আমি একটাতে আসছি, এবং
5 থেকে 10 জনের মধ্যে একটাতে আসছি। ওকে, সো যেটা বলতেছিলাম, 5 থেকে 10 জনের মধ্যে সাধারণত তারা ইন্টারভিউটা নেয় যে কোনো সেক্টরে, আইদার এটা KFC হোক, BFC হোক, আই মিন বিদেশের যে ইয়াগুলা, এই যে এখন যেটাতে আসছি সল অ্যান্ড স্পা অ্যান্ড রেস্টুরেন্ট। তো 5 থেকে 10 পিপল, এর বেশি না। কিন্তু স্টুডেন্ট থাকে হচ্ছে, সরি অ্যাপ্লাই যারা করে তারা হচ্ছে মোর দেন 500 পরে, 200 পরে, 300 পরে। অ্যাপ্লিকেন্টসে তো কোনো ইয়ে নেই, তবে অ্যাপ্লিকেন্টস অনেক বেশি পড়ে, দ্যাট আই ক্যান সে। সো এই সবগুলোর মধ্যে সিলেক্ট হওয়ার পর আপনি মনে করছেন ইন্টারভিউ কল পাইছেন, আপনার চিন্তা শেষ? না 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 না, আপনার যে 5 জন সিলেক্ট হয়েছে না, ওই 5 জন খুবই তাগড়া, খুবই স্ট্রং, খুবই প্রফেশনাল, খুবই ক্লেভার, যার কারণে তাদের ওই 5 জনকে সিলেক্ট করছে। আবার যেখানে এই 5 জন সিলেক্ট হয়েছে, নেসেসারি না যে অন্য জবে আরেক ওই 5 জনই সিলেক্ট হবে, না, এটা কিছুটা লাকের উপরও ডিপেন্ড করে। হ্যাঁ, তো ওই 5 জনেরও একটা আলাদা আলাদা ব্যাপার আছে। হ্যাঁ, তো যে কেউ সিলেক্ট হয়েছে, যে ধরেন যে 5 জনই সিলেক্ট হবে একটা জবে, তো আপনাকে ক্লেভার থাকতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে যে বাকি 5 জনকে আমার কিভাবে বিট করতে হবে। তো বিট করতে গেলে সবার আগে 1 নাম্বার বি কনফিডেন্ট, 2 নাম্বার আনসার যতটুকু নেসেসারি অতটুকুই জবাব দিন, একবারে আগা গোড়া আনসার দিয়ে ভরায় ফেলেন না, ঠিক আছে? উল্টা পাল্টা আনসার দিয়ে ভরায় ফেলেন না। এবং আরেকটা জিনিস মাথায় রেখেন, আমরা হচ্ছি বাংলাদেশি, অথবা ইউ মাইট বি ইন্ডিয়ান, কলকাতা, যাই হোক, যেই আমার ভিডিওটা দেখবেন আর কি। তো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ না। তো আমাদের সবার আগে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে 80%, আমি কমই ধরতেছি, 80%-এরও বেশি আমাদের ইংলিশে সমস্যা আছে। আমার এতটা সমস্যা না হলেও আমি বলবো না যে আমি ফ্লুয়েন্ট স্পিকার অথবা ফ্লুয়েন্টে আমি শুনতেছি, কারণ ব্রিটিশ যে অ্যাকসেন্টটা থাকে এবং বাংলাদেশি অথবা যারা আমরা ইংলিশ শিখি ট্রেডিশনালি, USA ইংলিশটা আমরা শিখি, তবে ব্রিটিশ ইংলিশটা একটু ডিফারেন্ট। তো এটা শোনার ক্ষেত্রে আপনাকে খুব খুব বেশি কেয়ারফুল থাকতে হবে যে হ্যাঁ আপনি কি বলতেছে, কি করতেছে, কারণ তা নাহলে আপনি শুনবেন কীভাবে? তো ফার্স্ট যেটা বললাম আর কি, যে কনফিডেন্ট, যতটুকু আনসার দিতে অতটুকু আনসার দিবেন, তা না হলে আপনি গোল পাকায় ফেলবেন আপনার আনসারে, আপনার ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? সো মেক শিওর আপনি ওই ভুলটা যাতে না করেন। এবং থার্ড যেটা হবে সেটা হচ্ছে যে ভালোভাবে শুনবেন, বি অ্যাটেন্টিভ। যখন একটা পার্সন আপনার সাথে কথা বলে না, আপনি কিন্তু এই পাশে ওই পাশে, ডানে বামে উপরে এইসব জায়গায় তাকাবেন না, চেষ্টা করবেন হচ্ছে আই কন্ট্যাক্ট রাখার জন্য। কারণ একটা পার্সন যখন আপনার সাথে কথা বলে, ক্যাজুয়ালি একটা জিনিস, ফর্মালি একটা জিনিস, মনে রাখবেন উনি আপনার ইন্টারভিউয়ার, উনি কিন্তু আপনার সব কিছু দেখে তারপরে আপনাকে সিলেক্ট করবে, শুধু আপনার আনসারের উপর আপনাকে সিলেক্ট করবে না। ওকে, সো এটা মাথায় রাখবেন। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে, সরি নাম্বার 2 না, নাম্বার 4 আর 5 যাই হোক, সেটা হচ্ছে ওয়্যার স্মার্ট ক্লোদিং। আমি তো এখন জ্যাকেট পরে আছি, ভিতরে কিন্তু একটা পোলো টি শার্ট পরছি, ঠিক আছে, নিচে জিন্স এবং স্মার্ট শু, চেলসিয়ার শু যাকে বলে। আমি শুও ছিল কিন্তু সেটা আমি লন্ডনে রেখে আসছি। তো ওয়্যার স্মার্ট ক্লোদিং, বেশিরভাগ যেটা করার চেষ্টা করবেন, 2 থেকে 3 ক্যাটাগরির ড্রেস পরার চেষ্টা করবেন। 1 নম্বর হচ্ছে যদি শার্ট ফর্মাল পরেন, তাহলে আমি 100% সাজেস্ট করবো শার্ট, উনাতে শার্ট এক কালারের, ডিপ কালার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্যান্ট পরার চেষ্টা করবেন। ফর্মাল জিন্স ডাজেন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ এটা স্মার্ট, এবং ফর্মাল শুজ পরার চেষ্টা করবেন। ফর্মাল না হলে অ্যাটলিস্ট চেলসিয়া। এটা গেল ড্রেস আপ নাম্বার 1। ড্রেস আপ নাম্বার 2 হচ্ছে, এটা ছেলেদের ক্ষেত্রে বলতেছি, মেয়েদেরটাও আমি বলে দিব। তো নাম্বার 2 ড্রেসিং যেটা হবে সেটা হচ্ছে আপনার পোলো টি শার্ট, জিন্স অথবা গ্যাবার্ডিন, অ্যান্ড চেলসিয়া বুট অথবা ফর্মাল শুজ। এটা হচ্ছে ড্রেস নাম্বার 2। সরি আমি হাইওয়েতে আসছি, প্রচুর শব্দ হচ্ছে। আর যাই হোক, মেয়েদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে অলওয়েজ ওয়্যার ওয়েস্টার্ন ক্লোদিং। দ্যাট মিনস শার্ট পরবেন, উপরে একটা কোট পরবেন, ফর্মাল প্যান্ট পরবেন আর ফর্মাল শুজ পরবেন।
এইটা দি মোস্ট স্ট্যান্ডার্ড। অনেক মনে রাখবেন, আপনি একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আসছেন, আপনি শাড়ি টাড়ি পরবেন না, অথবা সোয়েটার ফ্রক হাবিজাবি পরেন না, এগুলো পরবেন না, কারণ আপনি জব ইন্টারভিউতে আসছেন। আপনি অ্যাজ মাচ অ্যাজ পসিবল নিজেকে স্মার্টভাবে প্রেজেন্ট করবেন। ছেলেদের কিছু অপশান থাকে, কিন্তু মেয়েদের অপশান একটাই। তারপরে যদি আপনারা কোনো হেল্প চান, গুগল তো আছেই, গুগলে আপনারা দেখতেই পাবেন যে কী ধরনের ড্রেস পরতে হয়। ওকে, সো এটা হলো ইন্টারভিউ ব্যাপারে। আমাকে ইন্টারভিউ যদি কী কী কোয়েশ্চেন করে তাহলে আমি সেটা বলবো। আমাকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ডাজ ইয়োর প্রিভিয়াস টিম মেম্বার finds you, name 3 qualities that you have. তো আমাকে বেসিক্যালি জিজ্ঞাসা করছে যে আমার প্রিভিয়াস জবে যারা আমার সাথে কাজ করছে, কোওয়ার্কাররা আমাকে কিভাবে দেখে, আমাকে কি তারা একটা রিলায়েবল মানুষ হিসাবে দেখে, নাকি আমার কোয়ালিটি কী সেটা। তো আমি এটা নিয়ে স্টাডি করে গেছি। স্টাডি করার অ্যাডভান্টেজ হচ্ছে এটাই। তো আমি ইমিডিয়েটলি আনসার দিতে পারছি যে আমার টিমমেটরা আমাকে রিলায়েবল, লয়াল এবং আমার গুড কমিউনিকেশন স্কিল আছে সেই হিসাবে দেখে। তো আপনারা আপনাদের মতো এটা গুগলে গেলেই পেয়ে যাবেন, সেটা আপনারা করে নিন। তো ভিডিওর মাঝখানে আমাকে একটু কেটে দিতে হইতেছে, আর আমি জানি না এটা ভিডিওটা কত লং হবে, বাট এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যারা এখানে ইউকেতে আসতে চান, কিংবা বাংলাদেশে কিংবা যে কোনো কান্ট্রিতে, আমার এই সাজেশনটা আপনার লাইফে আজীবন কাজে দিবে। কারণ এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, 1 দিন 2 দিনের না, অনেক দিনের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলতেছি। আমি বিভিন্ন রকমের জব, বিভিন্ন রকমের কাজ করে আসছি, এবং করে এসে যা শিখতেছি না, 10 থেকে 12 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের 10 মিনিটের মধ্যে দিচ্ছি। তো কাইন্ডলি নোট করে রাখবেন। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম আর কি, যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার 3টা কোয়ালিটি, আপনি না আপনার ফ্রেন্ডসরা যা আপনার ব্যাপারে ভাবে অথবা কোওয়ার্কাররা ভাবে। মনে রাখবেন, ইউকেতে আসলে সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চেন সব ধরনের এমপ্লয়াররাই করবে। তো আমি আমার ক্ষেত্রে যেটা বললাম, লয়াল, ট্রাস্টওয়ার্দি, কমিউনিকেশন স্কিল ভালো, অথবা রিলায়েবল, এই 3টা কোয়ালিটি আমি বলে দিছি। তো যেটাতে উনি খুশি হয়েছে। তারপরে আমাকে জিজ্ঞাসা করছে যে এমন একটা সিচুয়েশনের কথা বলেন যেখানে আপনার ডিফিকাল্টিস ছিল কাস্টমার হ্যান্ডেল করা, কিন্তু আপনি খুব ঠান্ডা মাথায় কাস্টমারটা হ্যান্ডেল করছেন এবং হেল্প করছেন। ঠিক আছে, আমি আপনাদের কোয়েশ্চেনটা দিয়ে দিচ্ছি, কোয়েশ্চেন আউট করে দিচ্ছি কাইন্ড অফ লাইক। এটা সাধারণত বিদেশে করে, বাংলাদেশেও করতে পারে, অন্যান্য দেশেও করতে পারে। সো এটা আনসার হবে যে কোনো একটা সিনারিওর কথা চিন্তা করেন। আপনার যদি সিনারিও নাও থাকে, মনে মনে একটা সিনারিও বানায় নেন, এবং ওটা এত সুন্দরভাবে বানান যাতে কেউ ধরতে না পারে যে আপনি এটা নকল বলতেছেন। এবং আপনি ধরেন, ফর এক্সাম্পল, আমি জবাব দিছিলাম, আমি যেখানে আগে ম্যানেজার ছিলাম, সেখানে একজন কাস্টমার তার পার্স হারায় ফেলছে, এটা কিন্তু সত্য ঘটনা। তো আমি তাকে গেলাম, মাথা ঠান্ডা করালাম, তারপরে তাকে বললাম আর কি তার পার্সটা আমি খুঁজে দিব। টিভি ক্যামেরা দেখে তার পার্সটা বের করে তার পার্সটা খুঁজে দিলাম। সে খুব খুশি হয়েছিল, কারণ তার পার্সে ডকুমেন্টস, ক্রেডিট কার্ডস, টাকা সব কিছু ছিল। সো শি লেফট দ্য শপ ভেরি হ্যাপি। তো আপনারাও এরকম একটা সিনারিও যদি না ঘটে কিংবা না থাকে, তাহলে আপনি এটা বানায় নেবেন মনে মনে। আচ্ছা, গেল ওটা। আরেকটা সিনারিও যেটা হচ্ছে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে তারা জিজ্ঞাসা করবে, যদি আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকে আর কি জবে, তো আপনার কি কোনো এমপ্লয়ির সাথে ডিসপিউট হয়েছিল, মানে ঝগড়া বিবাদ, তো সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করছেন। না থাকলেও আপনাকে এটা একটা কাল্পনিক সিনারিও বানাইতেই হবে, কারণ তারা যেটা চায় সেটার আনসারটা বেটার। হ্যাঁ না শর্ট কোয়েশ্চেনের আনসার জবাব দিয়ে দেন, এটা তো আর এমসিকিউ কোয়েশ্চেন না যে শর্ট আনসার দিবেন। চেষ্টা করবেন হচ্ছে একটা সিনারিও বানায় দিয়ে দিতে। যেমন আমাকে যখন জিজ্ঞাসা করছে, আমি বলছিলাম যে রোলে আমি ম্যানেজার হিসেবে ছিলাম, সে রোলে একজন এমপ্লয়ি কাজের আগেই, মানে তার শিফট ওভার হওয়ার আগেই সে বাসায় যেতে চাইছিল এবং ফুল পেমেন্টের সাথে যেতে চাইছিল। আগে আমি তার ইস্যুসটা জানলাম যে কোনো সিরিয়াস ইস্যুস কিনা, তারপরে জানার পর
আমি সেই হিসাবে অ্যাকশন নিলাম। যখন দেখলাম কোনো সিরিয়াস ইস্যু না, সে এমনিতে যেতে যাচ্ছে, তখন আমি তাকে বললাম যে ইট ইজ কোম্পানি পলিসি, যেটা আমি তাকে সময়ের আগে যেতে দিতে পারবো না, এবং অ্যাট দ্য সেম টাইম আমি তার থেকে তাকে বলেও দিলাম যে তাকে ছাড়তে পারবো না। তো এই ব্যাপারটা নিয়ে আমার এমপ্লয়ি হয়তো বা আমার সাথে একটু নারাজ ছিল। তো নারাজ ছিল হলেও আমি এই ব্যাপারটা আমার কোম্পানি পলিসি ওয়াইজ আমি হ্যান্ডেল করি। সো আপনাকেও এই ধরনের একটা সিনারিও, বেটার সিনারিও, ভালো সিনারিও বলতে হবে, সো দ্যাট আপনাকে যে ইন্টারভিউ নিচ্ছে না, সে যাতে অ্যাটলিস্ট বুঝতে পারে যে ভাই বান্দা কিছু না কিছু বলতে পারে, বান্দার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে। কারণ এই ধরনের জব যখন আপনি করবেন না, আপনি এগুলো হর হামেশাই ফেস করবেন, আপনাকে এগুলো আনসার রেডি রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ইমিডিয়েটলি তো সব মনে পড়ে না, তো এখন আমি প্লাস হাঁটতেছিও। তো আরও একটা জিনিস, সেটা আমি যদি বলি, মেনশন করি, তো সেটা আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে আপনি ধরেন আমাকে কোয়েশ্চেন করছে যে আমাদের হোটেল এবং স্পাতে আসলে বিভিন্ন কাস্টমার আসে, আপনি তাদেরকে কিভাবে গ্রিট করবেন। দেখেন, এগুলোর ব্যাপারে আপনাকে গুগলে রিসার্চ করতে হবে। হ্যাঁ, আন্দাজে কোনো কোয়েশ্চেন দিলে হবে না, এবং আপনার যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকে, ওই এক্সপিরিয়েন্সের আলোকে স্মার্টলি আনসার দিতে হবে। যেমন ধরেন, আনসার দেওয়ার সময় আমিও আগে যে মিস্টেকগুলো করতাম, আগডুম কিছু একটা বললাম যে হেল্প করবো, হ্যান করবো, ত্যান করবো, বাট কোনো কথা ঠিকই বলবো, কিন্তু কথাটার কোনো গুছানো এবং আগামাথা নেই। আমাকে যেটা বলতে হবে কি, সামঞ্জস্য এবং গুছানোর উপর। যেমন আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কাস্টমার এখানে অনেক আসে, আপনি কিভাবে তাদেরকে গ্রিট করবেন অথবা কিভাবে তাদের এক্সপিরিয়েন্স বেটার করবেন, তখন I simply just said, the moment any customer arrives in Solent Hotel and Spa, I try to greet them warmly. I would make them feel comfortable the moment they arrive. At the same time, I would provide any details, information and service, and answer at the same time any kinds of question or queries that they might have. Okay, I'll also try to make every customer feel valued and respected, so that they feel comfortable, okay, not pressured. So এই ধরনের আনসারটা দিছি। আপনি এখন তো আর সম্পূর্ণ একবারে A to Z মনে থাকতেছে না যে কি বলতেছি, বাট এই লেভেলের একটা আনসার দিছি যেটা আপনি গুগল থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, তো আপনাকে অবভিয়াসলি মাথায় রাখতে হবে যখন আপনি ইন্টারভিউতে যাচ্ছেন, ফার্স্ট টু লাস্ট সব কিছু প্রিপারেশন নিয়ে যেতে। আপনি মনে করলেন যে হ্যাঁ একটা জবের প্রিপারেশন নিলাম, হয়ে গেল না। দেখেন, ইউকেতে আসলে এক এক জবের প্রিপারেশন এক একভাবে হয়। প্রত্যেকটা জবের জন্য মোরলেস A to Z প্রিপারেশন নিয়ে নেবেন, সো দ্যাট আপনাকে কখনো চিন্তা করতেই না হয়। এনিওয়েজ, এই ছিল আমার জব ইন্টারভিউ ব্যাপারে। ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আসলে আমার আরও অনেক কথা বলার থাকে, অনেক সিচুয়েশন নিয়ে কথা বলার ইচ্ছা থাকে, কিন্তু আইদার সময় পায় না, না হয় কাজ থাকে, না হয় বিজি থাকে, না হয় ক্লাস থাকে, না হয় অ্যাসাইনমেন্ট থাকে, কিছু না কিছু একটা থাকেই। যারা আমার ফেসবুকে আছে তারা আমার স্টোরি দেখে এবং ওয়ান্ডার করে যে আসলে ভাইয়া করেটা কি এবং করতেছেটা কি, র্যান্ডম স্টোরি দেয়। এনিওয়েজ, আজকের ব্লগ এখানেই শেষ করব। তবে শেষ করার আগে প্লিজ আমি অনুরোধ করব, আমার অনেক আগে ইউটিউব চ্যানেল খোলা আছে, ফেসবুক পেজও খোলা আছে, তারপরে আমার পার্সোনাল ফেসবুকও আছে। আপনারা যদি চান, যদি মনে হয় যে এই ভিডিওটা একটু হেল্পফুল কিংবা ইন্টারেস্টিং, প্লিজ আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার পার্সোনাল ফেসবুকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন, আর বলবেন আমার কি মিস্টেক হয়েছে, সো দ্যাট আমি এটা ফিউচারে আরও ভালোভাবে আপনাদের জন্য ব্যবস্থা করতে পারি। আর আমি আমার জব হয়েছে কি হয় নাই সেটারও একটা রেজাল্ট দিব। ও আচ্ছা, জবের ব্যাপারে যদি বলতে চাই, আরেকটা কনসার্ন আমার আছে মাথায়। ইন্টারভিউ শেষে ইন্টারভিউর আমাকে বললো যে আই হ্যাভ অনলি ওয়ান কনসার্ন,
that you are only able to work 20 hours per week. সো আমার ভিসার রেস্ট্রিকশন আছে যে আমি 20 ঘন্টার বেশি কাজ করতে পারবো না, এবং এই জিনিসটা নিয়ে ওনারা অনেক বেশি কনসার্ন, কারণ ওনাদের তো একটা হোটেল, ওখানে 40 ঘন্টার মতো এমপ্লয়ি সময় লাগে এবং আমার আসতে হচ্ছে 20 ঘন্টা। সো এটার জন্য ওনারা খুবই কনসার্ন। তো তারপরে আমি আমার বেস্ট অফ দি অ্যাবিলিটিস বোঝানোর চেষ্টা করছি যে দেখেন, আমার টার্মের বাহিরেও আমি কাজ করতে পারবো, যে সময় আমার হলিডে থাকবে সে সময় কিন্তু আমি ফুল ডে কাজ করতে পারবো, আমাকে 60 ঘন্টা দিলেও আমি কাজ করতে পারবো, বাট অ্যাটলিস্ট ফর নাও আমি 20 আওয়ার্সই কাজ করতে পারবো। সো আপনি একটা স্মার্টভাবে আনসার দিবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, জবটা যদি আবার না হয় তো বুঝতেই হবে যে আমার আওয়ার্সের জন্য হয় নাই, এবং অন্যান্য কারণও থাকতে পারে, বাকিটা তো আল্লাহ ভালো জানে। আমি কনফিডেন্ট বাট নট ওভার কনফিডেন্ট, আমার থেকে আরও হয়তো বা ভালো কেউ এসে ইন্টারভিউ দিতেই পারে। আমি প্রিভিয়াসলি যেটা বললাম যে ইন্টারভিউ যারা দেয় খুব স্মার্ট, খুব কেয়ারফুল, খুব চালাক। সো আমার থেকে অনেক চালাক বান্দা আছে দুনিয়াতে, ইউকেতে তো আরও অনেক বেশি থাকবে। সো যদি না হয় তাহলে হয়তো বা আমার থেকেও স্মার্ট কেউ পেয়ে গেছে। আর রেজাল্টটা যাই হোক, আগামী সপ্তাহে বলছে দিবে, আমি আগামী সপ্তাহের মধ্যে আপনাদের জানাই দিব, হোক না হোক। তো আজকের ব্লগ এখানেই শেষ করব। অ্যান্ড প্লিজ আমার ভিডিওতে কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আরেকটা জিনিস, আমার একটা ফিটনেস পেজও আছে। হ্যাঁ, আমি কিন্তু কম্পিটিটিভ বডি বিল্ডার এবং অ্যাথলেটও ছিলাম। সো অনেকেই আমার পার্সোনাল ক্লায়েন্ট এখনও আছে, অনেক ক্লায়েন্ট আছে যারা আমার কাছ থেকে বডি বিল্ডিং, ডায়েট, নিউট্রিশন সম্পর্কে অনেক কিছু নেয়। বাংলাদেশের ক্লায়েন্টই আছে, তো এটা হয়তো বা সবাই জানে না। তা আমি আমার ওই ফিটনেস পেজটার লিঙ্কও দিয়ে দিব, সো দ্যাট ফিটনেস রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থাকে তাহলে আপনারা আমাকে ওই পেজে করতে পারেন। আমার থেকে যদি আপনারা পার্সোনাল ডায়েট, নিউট্রিশন সম্পর্কে জানতে চান এবং বডি বিল্ডিং রুটিনও চান, সেটা আমার ওই পেজে থাকবে। এটা সেপারেট একটা পেজ, বাট এই পেজেও যদি আপনারা কোনো কিছু মেনশন করতে চান তাহলে মেনশন করতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।